আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, যারা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা আবারও অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। কোনো জুজুর ভয় দেখিয়ে লাভ হবে না বলেও জানিয়ে দেন প্রধানমন্ত্রী। সোমবার যশোরে জনসমাবেশ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ফরিদ আহমেদ ভুঁইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। গ্রীষ্মের খরতাপ পশ্চিম আকাশে হেলে পড়ার আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। কপোতাক্ষ নদের কোল ঘেঁষা দক্ষিণ জনপদের মানুষের জনতরঙ্গে দাঁড়িয়ে জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে বিএনপি তা হতে দেবে না। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং আমরা বাস্তব কাজ করতে চাই। সেই জন্যই আমরা বলি, করব কাজ, গর্ব দেশ। সবার আগে কে? যারা নির্বাচনের আগে বায়বীয় টিকিট বিক্রি করে, মুক্তিযুদ্ধের সময় বিভ্রান্তি সৃষ্টি করে এবং 24-এর ফ্যাসিবাদীদের ক্ষমা করে দেয়, এখন তারা আবারও ষড়যন্ত্র করছে, অভিযোগ তারেক রহমানের। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাবার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? মধ্যপ্রাচ্য যুদ্ধ সংকট পরিস্থিতির কারণে সরকার গঠনের পরপরই দেশ পরিচালনায় কিছুটা হোঁচট খায় বিএনপি। তারেক রহমান সেই সংকট মোকাবেলায় সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এবং সম্মিলিতভাবে সেই ধৈর্য ধারণ করে এই সংকট মোকাবেলা করা সম্ভব বলেও মনে করেন তিনি। তার আগমনকে ঘিরে এই যশোর অঞ্চলের বিএনপি তথা তৃণমূল বিএনপি গণজাগরণ সৃষ্টি হয়েছে বলেও মনে করেন নেতাকর্মীরা। এর আগে যশোরের শার্শা উপজেলার উলুশি যদুনাথপুর খাল খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে, অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই দেশের মানুষ 90-এ স্বৈরাচারের পতন করেছে। এই দেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন করেছে। কাজে এই দেশের মানুষ আবারও নিজের দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। 1976 সালে যে খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে খাল জিয়া খাল নামে পরিচিত, সেই খাল পুনঃখনন করলেন পুত্র তারেক রহমান, হাঁটলেন পিতার পদাঙ্ক অনুসরণ করে। এই খাল খননের পরে এই অঞ্চলের মানুষ যেমন সুবিধা পাবে, তেমনি কৃষি এবং অর্থনীতি নির্ভর গ্রামীণ জনপদের উন্নতি হবে, এমনটাই মনে করছেন এখানকার মানুষ। এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করে সুধী সমাবেশে স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা, আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনও করেন প্রধানমন্ত্রী। রাতেই ঢাকায় ফেরেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, যশোর।
আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী আরও জানান, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতে ভরসা রাখতে চায় সরকার। রাজধানীতে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল ও এলপিজি সংকটে যখন শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে সাম্প্রতিক সময়ে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতে প্রাধান্য দিয়ে সরকার আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সোলার পাওয়ারের জন্য প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইন্টারেস্টেড। প্রাইম মিনিস্টার নিজে, আমাদের বলতে হয়নি, উনি নিজে এই সব মন্ত্রীদের ডেকে কোথায় কোথায় জমি আর সব বের করছে আপনাদেরকে দেওয়ার জন্য। জমি আমরা দেব, আপনাদের আর যা যা ফ্যাসিলিটি লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করব। আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। আগামী সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। দেনা শোধ করার জন্য আমি অর্থমন্ত্রীকে দৌড়াচ্ছি এখন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ মানেই কথার লড়াই, যুক্তি আর তর্কের খেলায় প্রতিপক্ষকে কুপকাত করবার কসরত। তবে হাউজে যদি প্রধান আকর্ষণ উপস্থিত না থাকেন, তাহলে বক্তাদের আগ্রহ যে কতটা ভাটা পড়ে তা সোমবার স্পষ্ট হলো জাতীয় সংসদে। চিফ হুইপ জানালেন, প্রধানমন্ত্রী উপস্থিত নেই, তাই কথা বলার লোকও পাওয়া যাচ্ছে না। এমন উদ্ভূত পরিস্থিতি আর মজার অভিজ্ঞতায় কিছুটা হতচকিয়ে গেলেন স্বয়ং স্পিকার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। মাত্র 3 জন মন্ত্রী দেখতে পাচ্ছি। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ চালাচ্ছিলেন নিয়মের মানুষ স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। মন্ত্রীদেরকে অনুরোধ করব, অন্যান্য কার্যসূচি শেষ করে রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনা শুরু হতেই বাধল বিপত্তি। অন্যদিন হাত তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণের প্রতিযোগিতা দেখা গেলেও সোমবার খরা দেখা গেছে বক্তাদের আগ্রহে। নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য লুৎফরজামান বাবরের নাম ঘোষণার পর তিনি সাফ জানালেন, কথা বলতেই সাই নেই তার। এ নিয়ে স্পিকারের সাথে মৃদু বাহাস্য চলে বাবরের। মাননীয় স্পিকার, আমি তো আজকে বক্তৃতার জন্য সময় চাইনি। মাননীয় চিফ হুইপ, এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো, তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না। বক্তাদের দৈনিক তালিকা করার দায়িত্ব যাদের কাঁধে, সেই হুইপদের ওপরও কিছুটা দোষ চাপিয়ে দিলেন সাবেক দাপুটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্যবৃন্দ সবাই আজকে যাদের তালিকা দিয়েছি তাদের সকলের সাথে কম বেশি কথা হয়েছে এবং আমার মাননীয় হুইপবৃন্দ সবার সাথে কথা বলেছেন। এই কথাটা সঠিক না। আমি মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপুর সাথে আমার এই ব্যাপারে কোনো কথাই হয়নি। পরিস্থিতি সামলাতে সংসদের কর্তা কৈফিয়ত তলব করলেন এমপিদের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রধান হুইপের কাছে। অদ্ভুত এক জবাব শুনিয়ে সবাইকে হাসিতে মাতান চিফ হুইপ। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে উপস্থিত নেই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রাণ। অ্যাকচুয়ালি উনি থাকলে সবাই তার বক্তব্য শোনাতে চায়, এই জন্য আমরা অনেক বক্তাই পাই। এদিন সংসদে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুব সমাজকে সুরক্ষিত রাখতে আগামী 30 এপ্রিলের পর থেকে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সারা দেশে সমন্বিত অভিযান চালানোর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে 49 বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, স্বতন্ত্র জোটের ১ জন এবং জামাত এনসিপি জোটের ১২ প্রার্থী রয়েছেন। এছাড়া এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে কমিশন। এতে মনোনয়ন বাতিলই থাকছে তার। এদিকে সংরক্ষিত নারী আসনে এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেনি ইসি। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।